রাজ্য বিজেপি নেতৃত্ব কেন্দ্রীয় বিজেপির কাছে লোকসভা নির্বাচনের জন্য তাদের প্রার্থী তালিকা স্থির করে তাদের পক্ষ থেকে যে প্রস্তাব দিয়েছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের কাছে, সেই প্রস্তাবিত প্রার্থী তালিকা কলকাতা টিভির হাতে এক্সক্লুসিভলি সেই বিভিন্ন কেন্দ্রে সেই প্রার্থীদের নাম আমরা দর্শকদের জানিয়েছি এবং সেই কেন্দ্রগুলিকে নিয়ে আমরা আলোচনায় রয়েছি। বিশ্লেষণ শুনবো, আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। আশিসদা, যে কথা আপনি বলছিলেন, ইতিমধ্যেই তমলুক দিব্যেন্দু অধিকারী 2019 সালে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হিসেবে তিনি লড়েছিলেন। এবার তিনি ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে লড়ছেন বলেই তাকে প্রার্থীপদ দিচ্ছে রাজ্য বিজেপি নেতৃত্ব, অন্তত তাদের এই প্রস্তাব। কাঁথি কেন্দ্রে সৌমেন্দু অধিকারী, কি বলবেন? এটা কিন্তু আমাকে বেশ আশ্চর্য করছে যে তাহলে ধরে নেওয়া হচ্ছে, অন্তত যারা এই তালিকা বানিয়েছেন বিজেপির যে অংশ, তারা ধরে নিচ্ছেন যে শিশির অধিকারী তার উত্তরাধিকার তার পুত্রকে দিয়ে দিচ্ছেন এবং শিশির অধিকারী রাজনৈতিক সন্ন্যাস নিচ্ছেন, অন্তত ইলেকট্রাল পলিটিক্স নির্বাচনী আসর থেকে শিশির অধিকারী সরে যাচ্ছেন। এই ইঙ্গিতটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, কেননা শিশির অধিকারীকে নিয়ে রাজ্য বিজেপি তথা কেন্দ্রীয় বিজেপির বেশ ইন্টারেস্ট ছিল এবং কয়েক মাস আগে পর্যন্ত আমরা শুনেছি, জেনেছি যে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বর পক্ষ থেকে শিশির অধিকারীর সঙ্গে যোগাযোগও করা হচ্ছিল নিয়মিত। এখন এই তালিকা যারা তৈরি করেছেন তারা ধরে নিচ্ছেন যে শিশিরবাবু আর থাকছেন না। শিশিরবাবু যথেষ্ট প্রবীণ নেতা এ রাজ্যের, তিনি থাকছেন না এবং তার জায়গাতে বিজেপি তার পুত্রকে দিচ্ছেন এবং তালিকাটা ধরন দেখে মনে হচ্ছে যে শিশিরবাবুর সম্মতিতে এই উত্তরাধিকার তার পুত্রতে বর্তাচ্ছে। এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ এবং একটু আশ্চর্যজনকও বটে। আরেকটা বিষয় আশিসদা, আমি আপনার কাছে যেটা জানতে চাইবো, যে অনুপম হাজরা বারংবার সোশ্যাল মিডিয়াতে লিখে রাজ্যে চোর হাটাও বিজেপির থেকে এই সমস্ত বক্তব্য রাখেন, যাকে সম্প্রতি জাতীয় সম্পাদকের দায়িত্ব থেকে অব্যাহতি দিল কেন্দ্রীয় নেতৃত্ব, তার নিরাপত্তা উইথড্র করে নেওয়া হলো, তাকে ফের আবার রাজ্য বিজেপির পক্ষ থেকে, যে রাজ্য বিজেপির সভাপতির এগেনস্টে এই অনুপম হাজরা বলেছিলেন যে তার পেছনে নিরাপত্তা রক্ষীরা ছাড়া আর কেউ হাঁটে না, তাকে রাজ্য বিজেপির পক্ষ থেকে নাম প্রস্তাব করা হচ্ছে। মানে অনুপম হাজরার ব্যাপারটা আমি সত্যি কথা বলছি অঙ্কুর, যে বিজেপির বিশেষ করে এ রাজ্যে যে কতটা গোলমেলে অবস্থা এবং সিদ্ধান্তহীনতা এবং দোলাচল চিত্ত, এইটা কিন্তু অনুপম হাজরার নামটা দেখে মানে একদম স্পষ্ট হয়ে আসছে আমাদের কাছে। অনুপম হাজরা কখনোই খুব গুছিয়ে কথা বলতে পারেন না বা বলেন না, যাই বলুন। এবং 2019-এর নির্বাচনের যে ফলাফল হয়েছিল তাতে অনুপম হাজরার এই ব্যাপারটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল। অনুপম হাজরা ধারাবাহিকভাবে রাজ্য বিজেপি এমনকি কেন্দ্রীয় বিজেপির নেতাদের বিরুদ্ধে কথা বলে গেছেন, কিন্তু বিজেপি তা কিছুই করেনি। অনুপম হাজরা কে, কী ব্যাপার, বিরাট কোনো জননেতাও নয়, কিছুই নয়, বা বিরাট আন্দোলনের ইতিহাস আছে কিছু আছে তা নয়, দলবদল করে বিজেপিতে গিয়েছিলেন ইত্যাদি ব্যাপার। তারপরে হঠাৎ গতকাল তাকে কেন্দ্রীয় সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হলো এবং সেটা জানিয়ে দেওয়া হলো পাবলিকলি। আমার মনে হয় যে এই লিস্টটা যখন করা হচ্ছে সেটা ওই সিদ্ধান্ত জানাবার 2-3 ঘন্টা পরে হয়তো লিস্টটা করা হচ্ছে, মানে খসড়াটা করা হচ্ছে এবং সেখানে বোলপুর কেন্দ্রে অনুপম হাজরাকে রাখা হচ্ছে। এইটাতে বোঝা যাচ্ছে যে খুবই মানে একটা দোলাচল চলছে বিজেপির মধ্যে, একটা সিদ্ধান্তহীনতা চলছে, নানান শক্তির ঘাত প্রতিঘাত চলছে। তাদেরই একটা অংশ এই তালিকাটাকে সামনে আনছে, অন্য একটা অংশ হয়তো বিরোধিতা করবে, কিন্তু অনুপম হাজরার নামটা রাখার একটা স্পষ্ট দিক নির্দেশ হচ্ছে যে নাড্ডা যা করলেন বা কেন্দ্রীয় বিজেপি যা করলো তাকে মুখের ওপরে প্রত্যাখ্যান করার ইঙ্গিত বা লক্ষণ কিন্তু অনুপম হাজরার নামটা রাখার মধ্যে দিয়ে স্পষ্ট হচ্ছে, তাই নাকি? একেবারে। একই সঙ্গে আপনার কাছে আরেকটি কেন্দ্র সম্পর্কে জানতে চাইবো, যাদবপুর কেন্দ্র। মিঠুন চক্রবর্তী নির্বাচনী রাজনীতিতে নেমে পড়ছেন। মিঠুন চক্রবর্তী, এটাকে কিভাবে দেখছেন আপনি? এবং এমন একটা কেন্দ্র যেখানে মিমি চক্রবর্তী তৃণমূলের প্রার্থী হিসেবে বড় ভোটেই কিন্তু জয় পেয়েছিলেন। আমার মনে হয় যে আরেকটি নাম এখানে আছে, জয় ব্যানার্জি। এই নামটা খুবই মানে একটু অদ্ভুত ধরনের। জয় ব্যানার্জি এখন কতটা সক্রিয় আছেন, কি আছেন, কোথায় আছেন, সেই ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে, সুতরাং ওই নামটা আমি বাদ দিচ্ছি। আমার মনে হয় ওই নামটা কোনো একটা রহস্যজনক খেলার ফলে ওই নামটা অবলিক বলে ওই নামটা পাশে রয়েছে। এখন মিঠুন চক্রবর্তী যাদবপুরে এসে লোকসভা ভোটে
প্রতিদ্বন্দ্বিতা করবেন, এটা এমনিতেই বেশ শুনতে আকর্ষণীয় লাগে। কিন্তু মিঠুন চক্রবর্তীর কি সেই শারীরিক ব্যাপার, তার যে বয়স ইত্যাদি সবটা মিলিয়ে, অসুখ বিসুখ ইত্যাদি মিলিয়ে শেষ পর্যন্ত তিনি যদি রাজি হয়ে যাদবপুরে লড়েন বিজেপির হয়ে, তিনি কতটা এফেক্টিভ ক্যান্ডিডেট হবেন সেটা নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ করার কারণ রয়েছে। খুব একটা এফেক্টিভ হবে বলে মনে হয় না। বেশ। আর যাদবপুর এমন জায়গা যেখানে ফিল্ম স্টারের মুখ দেখিয়ে জেতা যায় না। দেখা যাক। আমরা এই আলোচনায় থাকবো, একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতিতে যেতেই হবে। বিজ্ঞাপনী বিরতির পর আবারও ফিরে আসছি, সঙ্গে থাকুন।